আসসালামু আলাইকুম। চলে এসেছি ব্যাড মেমোরি এরেজার ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে। তোমরা যারা এর আগের পর্বটি দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে আগের পর্বের লিঙ্কটা দিয়ে দিব। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর না দেখলেও প্রবলেম নেই, এই পর্ব থেকে দেখলেও বুঝবে এটা তেমন জটিল কোনো ড্রামা না। বাট আমি সাজেস্ট করব দেখে নেওয়া। ড্রামাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। আজকের পর্বে আমরা দেখি কিয়ংজু যখন তার কলিগের সাথে কথা বলছিল তখন লিগান তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর বলছিল, ও গড, ও কত সুন্দর। তো কিয়ংজু লিগানকে দেখে ফেলে আর তার কাছে লিগানের এই সব আচরণ খুবই অদ্ভুত লাগছিল। যখন থেকে সে লিগানকে বলেছে যে সে তার ফার্স্ট লাভ, তখন থেকেই লিগান তার আশেপাশেই রয়েছে, একদম চিপকে চিপকে রয়েছে, বাচ্চাদের মতো আর খুব অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে। কিয়ংজু যখন লিগানের থেরাপি সেশন নিচ্ছিল তখন লিগান বলে, আমি এখন সারাদিন সব সময় অনেক খুশি থাকি, কারণ তুমি সাথে আছো, তুমি আমার ফার্স্ট লাভ, আর এই কারণে আমি অনেক খুশি। এসব বলে বলে সে আবারও চাইল্ডিশ বিহেভিয়ার করছিল আর এতে কিয়ংজুর অনেক রাগ হচ্ছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নেয়। কিছুদিন পর কিয়ংজুর কাছে প্রফেসর হান আসে, তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক খুশি। আসলে সে কিয়ংজুর উপর অনেক খুশি, কারণ কিয়ংজু লিগানের ফার্স্ট লাভ হওয়ার নাটক করার জন্য রাজি হয়ে গিয়েছে। প্রফেসর হান বলে, তুমি এই ডিসিশন নেওয়ার জন্য হয়তো অনেক চিন্তা ভাবনা করেছো, কিন্তু তুমি একদম সঠিক ডিসিশনই নিয়েছো, তুমি আমাদের রিসার্চটাকে বাঁচিয়ে দিয়েছো। তখন কিয়ংজু বলে যে সে এটা রিসার্চের জন্য নয়, বরং লিগানের জন্য করছে। যদি লিগানের কোনো বিষয়ে কোনো সন্দেহ সৃষ্টি হয় তাহলে সে নিজের অতীতকে মনে করার জন্য অনেক চেষ্টা করতে থাকবে, আর যদি ওর সব মেমোরি মনে পড়ে যায় তাহলে সে আবারও আগের মতোই দুঃখী মানুষ হয়ে যাবে, আর এতে আমাদের এক্সপেরিমেন্টও বিফলে যাবে। তাই একজন ডক্টর হওয়ার কারণে আমাকে অবশ্যই রেসপন্সিবিলিটি নিতে হবে। তখন প্রফেসর হান বলে, তুমি ঠিকই বলেছো, তুমি যেহেতু ডিসাইড করেই ফেলেছো তাই তোমার এখন শুধুমাত্র লিগানের উপরই ফোকাস করা উচিত। এরপর তারা দুজন একসাথে লিগানের সাথে দেখা করতে আসে, আর সেখানে লিগানের মা বাবাও ছিল। তো লিগান এখানে তার মা বাবাকে বলে দেয় যে কিয়ংজু তার ফার্স্ট লাভ, আর এটা শুনে তো কিয়ংজু শকড হয়ে যায়, আর কিয়ংজুর মা বাবা এটা শুনে তো খুব অবাক হয়ে যায়। তারা দুইজন কিয়ংজুকে তাদের মাঝখানে বসিয়ে অনেক প্রশ্ন করতে শুরু করে। তো কিয়ংজু কিছু বলছে না দেখে প্রফেসর হান বলে, কিয়ংজু কি করছো, তারা তোমাকে কিছু প্রশ্ন করেছে, উত্তর দাও। কিয়ংজু তখন রোবটের মতো একে একে তার পরিচয় দিতে থাকে। সে বলে, আমার নাম কিয়ংজু আর আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমার বয়স 28 বছর আর আমি এখনো সিঙ্গেল, আমি আমার মা আর আমার ভাতিজার সাথে থাকি। তখন লিগানের বাবা বলে, আমার ছেলে তো কখনো কোনো মেয়ের সম্পর্কে কথাই বলতো না, আর এই কারণে তো আমার তার পুরুষত্বের উপর সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন আমি শিওর হয়ে গেলাম যে এরকম কোনো সমস্যা নেই। লিগানের মা প্রশ্ন করে, তোমাদের প্রথম কবে দেখা হয়েছিল? কিয়ংজু তো পড়ে গেছে মহা মুশকিলে, কারণ সে তো এইসব বিষয়ে কিছুই জানে না, সে তো অ্যাক্টিং করছে। তো যাই হোক, তারপরেও সে বলে দেয় যে আমরা যখন ছোট ছিলাম তখন। লিগান বলে, তখন আমাদের দুজনেরই বয়স ছিল 13 বছর। লিগানের মা বলে, তোমাদের দুজনের দেখা কি করে হয়েছিল? তো কিয়ংজু আবারও চিন্তায় পড়ে যায় যে সে কি উত্তর দিবে। তো কিয়ংজু তখন বলে, আপনারা দুজন আমার উপর এত ইন্টারেস্টেড দেখাচ্ছেন দেখে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের সম্পর্ক অতটাও স্পেশাল না, আর এই কারণে আমার সাথে আপনাদের এত ভালোভাবে মিশে যাওয়ার কোনো দরকার নেই। তখন লিগান বলে, না না, তোমার ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে, কারণ আমার পুরো মনে আছে যে আমি যখন নদীতে ডুবে যাচ্ছিলাম তখন তুমি আমাকে বাঁচিয়েছিলে। এটা শুনে তো লিগানের মা বাবা আবারও শকড হয়ে যায় এবং তারা লিগানের জীবন বাঁচানোর জন্য কিয়ংজুকে ধন্যবাদ দিতে থাকে। আর এখন তো তারা দুজন কিয়ংজুর সাথে আরো ভালোভাবে মিশে যেতে থাকে এবং ভালো ব্যবহার করতে থাকে। এতে তো কিয়ংজুর মাথায় খারাপ হয়ে যেতে থাকে। বেচারির অবস্থাটা একটু দেখুন। তো কিছুক্ষণ পর আমরা কিয়ংজুকে হাসপাতালের বাইরে দেখতে পাই। সেখানে বলছিল, আরে এইসবের মধ্যে তো আমি পাগলই হয়ে যাব, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় না আমি এটাকে কন্টিনিউ করতে পারবো, এই কারণে আমার লিগানের সাথে ক্লিয়ারলি কথা বলতে হবে। তখনই আমরা দেখতে পাই লিগান একদম স্যুট বুট পরে হ্যান্ডসাম হয়ে কিয়ংজুর দিকে আসছিল, আর তার হাতে একটা গোলাপও ছিল। আর এটা দেখে তো কিয়ংজু অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে সে আমাকে প্রপোজ করতে আসছে না তো? আর তখনই সে ডাক্তার তাইকে হাসপাতালের বাইরে দেখতে পায়, আর এতে তো সে আরো বেশি অস্থির হয়ে পড়ে, আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে। তো লিগান তাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতেই যাবে, তখনই সে বলে ওঠে, আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। যেটা শুনে তো বেচারা লিগান বড়সড় একটা ছেঁকা খেয়ে যায়। কিয়ংজু তখন লিগানকে বলে, আমি এসব তোমাকে বলে দিচ্ছি কারণ আমি চাই না তুমি আমাকে কনফিউজ করো এবং আমাকে প্রপোজ করো। আমি তোমার ফার্স্ট লাভ মানে তো এই না যে আমাদের মধ্যে কোনো কিছু হতে পারে। লিগান তখন বলে, তুমি মিথ্যা কথা বলছো, তোমাকে দেখে তো মনেই হয় না যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে। কিয়ংজু তখন বলে, তোমার এমন কেন মনে হচ্ছে? লিগান তখন বলে, যতদিন ধরে আমি হাসপাতালে আছি ততদিন ধরে তুমি আমার আশেপাশেই থাকছো, আমার ট্রিটমেন্ট করছো, বাসায় যাচ্ছ না, আর এখনো তুমি তোমার নিজের কাজ নিয়েই ব্যস্ত আছো। আমার তো মনে হয় না তোমার নিজের জন্য কোনো সময় আছে।
আর নার্সের কাছ থেকে আমি জানতে পেরেছি যে এখনো তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। কিয়ংজো তখন বলে, কে তোমাকে এসব ফালতু কথা বলেছে? দেখো, আমি কিছুদিন ধরে ডেট করতে শুরু করেছি আর এখন আমরা দুজনেই সিক্রেট রিলেশনশিপে আছি, এজন্য আমি কাউকে কিছু বলিনি। লিগান তখন বলে, তুমি তো 24 ঘন্টাই হাসপাতালে কাজ করতে থাকো, তাহলে ডেটে কখন গেলে? কিয়ংজো তখন ফিসফিসিয়ে বলে, দেখো বিষয়টা এমন, আমার বয়ফ্রেন্ড এই হাসপাতালেই কাজ করে। এটা শুনে তো লিগান শকড হয়ে যার জিজ্ঞেস করে সে কে। তখনই সেখান দিয়ে ডক্টর তাই আর আরেকজন যাচ্ছিল। তো ডক্টর তাই কিয়ংজোকে দেখে হাই বলে আর কিয়ংজো খুব কিউট করে হ্যালো বলে। এটা দেখে লিগান বুঝে যায় যে এই ডক্টর তাই হচ্ছে সেই ছেলেটা। পরের সিনে আমরা লিগানকে হসপিটালের জিমে এক্সারসাইজ করতে দেখি। সেখানে গুবনও ছিল। লিগান বলে, আমি আমার প্রথম ভালোবাসাকে তো পেয়ে গেছি, কিন্তু তার বয়ফ্রেন্ডও আছে। তো গুবন তাকে এটা বলতেই যাচ্ছিল যে তোমার ফার্স্ট লাভের বয়ফ্রেন্ড তো লিসিন, তাই না? কিন্তু সে বলার আগে লিগান বলে সে আমার ডক্টর। এটা শুনে গুবন মনে মনে বলে, সে এত তাড়াতাড়ি তার বয়ফ্রেন্ড পাল্টে নিয়েছে। আসলে গুবন এটা জানতো না যে লিগান এখন কিয়ংজোকে তার ফার্স্ট লাভ ভাবছে। সে ভাবছিল যে লিগান হয়তো তার পুরনো প্রেমিকার কথা বলছে, যে যাকে লিসিন কিস করছিল। লিগান বলে, আচ্ছা আমি কি কখনো আমার ফার্স্ট লাভ সম্পর্কে তোমাকে বলেছি কিছু? তখন গুবন বলে, তুমি শুধু আমাকে এতটুকুই বলেছো যে সে তোমার জীবন বাঁচিয়েছে, কিন্তু দেখো তোমার ফার্স্ট লাভের সাথে তোমার যা কিছু চলছে আমি কিন্তু তার বিপক্ষে। লিগান তখন জিজ্ঞাসা করে, কেন? তখন গুবন বলে, দেখো আমার মনে হয় যে এই মেয়ে তোমার জন্য একদমই পারফেক্ট না। সে নিশ্চয়ই অনেক ছেলের সাথে ডেট করেছে। তখনই লিগান কিয়ংজো আর ডক্টর তাইকে দেখে। কিয়ংজো খুব হাসছিল। তখন লিগান বলে, আমি শিওর যে আমার ফার্স্ট লাভের বয়ফ্রেন্ড খুবই বাজে দেখতে। এটা শুনে গুবন বলে, তুমি আবার জেলাস ফিল করছো না তো? তখন লিগান বলে, আরে আমি ওই বাদরমুখ মানুষের প্রতি জেলাস কেন হব? আমার তার বয়ফ্রেন্ডকে দেখে কোনো কিছুই আসে যায় না। কিন্তু আসলে তো ভিতরে ভিতরে সে অনেক বেশি জ্বলে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এরপর আমরা লিসিনকে পুলিশ স্টেশনে দেখতে পাই। লিগানের অ্যাক্সিডেন্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ডাকা হয়েছে। অফিসার এখানে জিজ্ঞাসা করে, পানিতে যে লোকটি পড়ে গিয়েছিল সে তোমার বড় ভাই, তাই না? তখন লিসিন বলে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে এখন তার কিছুই মনে নেই। তাই যা কিছু জানতে চান আপনি আমাকে প্রশ্ন করুন। অফিসার বলে, তুমি সেদিন 911-এ কল করে তোমার ভাইয়ের সুইসাইড অ্যাটেম্পটের সম্পর্কে রিপোর্ট করেছিলে। তো যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তুমি কি সেখানে ছিলে? তখন লিসিন বলে, আসলে সেদিন আমার মা বাবার সাথে আমার ভাইয়ের ছোটখাটো একটা ঝগড়া লেগেছিল। তো সে রাগ করে বাইরে চলে গিয়েছিল। তখন আমি তার রাগ ভাঙানোর জন্য তার পিছে পিছে যাই আর দেখি সে হান রিভারের ব্রিজে বসেছিল। তো ওই সময় সে অনেক বেশি স্যাড ছিল, আর এই কারণে আমার মনে হয়েছে যে এখন এই মুহূর্তে তাকে একলাই থাকতে দেওয়া দরকার। যখন সে শান্ত হয়ে যাবে তখন আমি তার সাথে কথা বলবো। এটা দেখে আমি সেখান থেকে ফিরে আসছিলাম, তখনই নদীতে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাই। তখন আমি সাথে সাথে পেছনে ফিরে তাকিয়ে দেখি লিগান ব্রিজে নেই, কারণ সে নদীতে পড়ে গিয়েছে। তো আমি খুব দ্রুত ব্রিজের নিচে যাই আর সেখানে গিয়ে 911-এ কল করি। তখন অফিসার বলে, প্যারামেডিক ল অনুযায়ী লোকজন সেখানে পৌঁছানোর আগেই তুমি তোমার ভাইকে পানি থেকে উপরে তুলে ফেলেছিলে। তখন লিসিন বলে যে হ্যাঁ, আমি আমার ভাইকে পানি থেকে তুলে ফেলেছিলাম, আর এরপর প্যারামেডিক সেখানে এসেছিল আর লিগানকে সিপিআর দিয়েছিল। ওর মাথায় এত বেশি ক্ষত হয়েছিল যে হাসপাতালে তার সার্জারি করতে হয়েছিল। অফিসার তখন বলে, সে তোমার ভাই হলেও এটা করা মোটেই সহজ কাজ নয়, তুমি অনেক ভালো কাজ করেছো। কিন্তু যে লোকটা নিচে পড়ে গেল তাকে এত দ্রুত নিচে গিয়ে জীবন্ত পাওয়া খুব ইম্পসিবল একটা বিষয়। জানি না তুমি এটা কি করে করেছিলে। তখনই সেখানে মিস্টার হং আসে, এসে বলে, আমি হলাম লিসিনের এজেন্সির প্রেসিডেন্ট আর আমি এখানে ওর লয়ারের হয়ে এসেছি। এরপর ওরা দুইজন বাইরে এসে কথা বলতে থাকে। মিস্টার হং বলে, আমরা এই বিষয়টা পাবলিক করতে চাচ্ছি না। লিসিন চাইছিল না যে এই দোষারোপের জন্য তার ফ্যামিলি এম্বারেস ফিল করুক। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে এই অ্যাক্সিডেন্টের বিষয়ে আপনি কোনো কিছুই লিক করবেন না। আপনার তো নিশ্চয়ই জানা আছে যে লিসিন সামনের মাসে এই দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। তো আমি শুধু এটুকুই চাই যে এই অ্যাক্সিডেন্টের জন্য সে যেন সারাক্ষণ চিন্তিত না থাকে, কারণ সামনে খেলার জন্য তাকে তার ট্রেনিং এর প্রতি ফোকাস করতে হবে। তো এতে কথাবার্তা থেকে আমরা বুঝতে পাই যে এই লিসিনের মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, কিন্তু কি রহস্য আছে সেটা হয়তো আমরা পরে আস্তে আস্তে জানতে পারবো। এরপর আমরা লিসিন আর মিস্টার হংকে পুলিশ স্টেশনের বাইরে দেখতে পাই। লিসিন বলে, এই ইনসিডেন্টটাকে ইউজ করে আপনি আবার নতুন করে আমার কন্ট্রাক্ট রিনিউ করার চেষ্টা করছেন না তো? তখন মিস্টার হং বলে, তুমি আমাকে ভেবে রেখেছো কি? কন্ট্রাক্ট রিনিউ করবে কি না করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু সবসময় এটা মনে রাখবে যে রিউমার্স কিন্তু সবসময় নিজের কাছের মানুষগুলোই ছড়ায়। আসলে মিস্টার হং এখানে লিগানকে ইনডাইরেক্টলি ব্ল্যাকমেল করছিল। পরের সিনে আমরা কিয়ংজো আর ডক্টর তাইকে কথা বলতে দেখি।
তাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে পুরা হাসপাতালে এই কথাটা ছড়িয়ে গিয়েছে যে লিগানের ফার্স্ট লাভ হচ্ছে কিয়ংজু। তো এক পর্যায়ে ডক্টর তাই কিয়ংজুর কাঁধে হাত রেখে কথা বলতে থাকে, আর লিগান এটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমরা কিয়ংজুর হাতে আইফেল টাওয়ারের মতো দেখতে একটা কি রিং দেখতে পাই, যেটা ডক্টর টাই কিয়ংজুকে গিফট দিয়েছে তার বার্থডে উপলক্ষে। কিয়ংজু এটা খুব যত্ন করে রেখে দিয়েছে। এদিকে ওদের দুজনকে একসাথে দেখে তো লিগান জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। তো সে আর কন্ট্রোল করতে না পেরে নিজের জুতা খুলে ডক্টর তাইয়ের পিছে জুড়ে মারে আর সে লুকিয়ে পড়ে। কিন্তু কিয়ংজু ওকে দেখে ফেলে আর তার তো প্রচন্ড রাগ উঠে যায়। এরপর কিয়ংজু যখন ডক্টর তাইয়ের সাথে বসে লাঞ্চ করছিল তখন সেখানেই পাশের এক টেবিলে বসে লিগানও খাচ্ছিল। সে বাইরে থেকে অনেক খাবার অর্ডার করে নিয়ে আসে এটা ভেবে যে এত মজার মজার খাবার দেখে কিয়ংজু হয়তো তার সাথে এসে বসবে, কিন্তু তার প্ল্যান তো পুরো ভেস্তে যায়। কারণ কিয়ংজু না, তার সাথে বরং ডক্টর তাই এসে লাঞ্চ করতে শুরু করে। ডক্টর তাই তাকে জিজ্ঞেস করে তুমি এখন কেমন আছো। লিগান তাকে বলে আমি একটুও ভালো নেই। ডক্টর তাই তখন বলে খুব জলদিই ভালো হয়ে যাবে। এদিকে কিয়ংজু তো রেগে আগুন হয়ে যাচ্ছিল, কারণ তার প্ল্যান ছিল ডক্টর তাইয়ের সাথে লাঞ্চ করার, কিন্তু তার এই প্ল্যান লিগান একদম ভেস্তে দিয়েছে। তো সে ওখান থেকে চলে যেতে নেয় আর একটা লোকের সাথে তার ধাক্কা লেগে যায়, এতে সেখানকার খাবার তার কাপড়ে পড়ে যায়। তো লিগান এটা দেখে অস্থির হয়ে তার কাছে আসে আর জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো, আর তার কাপড় মোছার জন্য টিস্যু বের করে দেয়। তো কিয়ংজু বলে যে আমার লাগবে না, আমি ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করে নেব। এদিকে হসপিটালে একটা ইমার্জেন্সি পেশেন্ট আসার কারণে ডক্টর তাই কাজে চলে যায়, আর এতে কিয়ংজু কিছুটা স্যাড হয়ে যায়। তো লিগান এখানে কিয়ংজুকে বলে তোমার উপর খাবার পড়ে গেছে অথচ ওই লোকটা তোমাকে একটু দেখতেও আসলো না, আসলে তোমার প্রতি তার কোনো দরদই নেই। আর আমাকে দেখো, আমি তোমার জন্য কত চিন্তা করি, কিন্তু তুমি আমার সাথে সবসময় রুড বিহেভ করো। তো কিয়ংজু বলে তুমি এইসব করা বন্ধ করো, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। তো লিগান এখানে বলে তো তাতে কি হয়েছে, আমি তবুও পুরো চেষ্টা করব যাতে তোমার ডিসিশন চেঞ্জ হয়, আসলে ছেলেগুলো এরকম ছেঁচড়াই হয়। তো কিয়ংজু বলে তুমি যত খুশি তত চেষ্টা করো, কিন্তু কিছুই চেঞ্জ হবে না। এরপর কিয়ংজু নিজের কেবিনে এসে মনে মনে বলে এই ফার্স্ট লাভের অভিনয় করাটা অনেক মুশকিল, কারণ আমাদের রিলেশনশিপের শুরুটাই খারাপ ছিল, আর তার উপর আমি তাকে বাঁচিয়েছি এটাও জানার নাটক করতে হবে। যাই হোক, যখন সে ছোট ছিল তখন পানিতে পড়ে গিয়েছিল, তখন নিশ্চয়ই তার মনে অনেক ভয় ঢুকে গিয়েছিল। তার তো নিশ্চয় নদীতে ভয় পাওয়ার কথা ছিল, তাহলে সুইসাইড করার জন্য সে নদীতে কেন পড়বে? এটা ভেবে সে অনেক চিন্তায় পড়ে যায়। এরপর আমরা লিসিনকে দেখি, সে এখানে প্র্যাকটিস করছিল আর তার মা দূর থেকে তাকে বলে দিচ্ছিল সে কি কি ভুল করছে আর তার কি কি করা উচিত। তখন ওর বাবা বলে কি করছোটা কি, ও নিশ্চয় হাঁপিয়ে গিয়েছে। তো লিসিনের পর যখন 10 মিনিটের জন্য ব্রেক নিচ্ছিল তখন মিস্টার হং সেখানে আসে আর তার সাথে অনেক নতুন টেনিস বল নিয়ে আসে। লিসিনের মা বলে আপনি কি লিসিনের সাথে পুলিশ স্টেশনে গিয়েছিলেন? তখন মিস্টার হং বলে আমি অফিসারের সাথে খুব ভালোভাবে কথা বলে ফেলেছি, আপনাদের এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। লিসিনের মা লিসিনকে নতুন বলের উপর সাইন করতে দেখে মিস্টার হংকে বলে আপনি ওকে দিয়ে এসব কি করাচ্ছেন? মিস্টার হং তখন বলে আমি তাকে দিয়ে কিছুই করাচ্ছি না, সেই আমাকে নতুন বল নিয়ে আসতে বলেছিল। লিসিন তখন বলে গোবন যেহেতু একজন স্কুল টিচার, তো সে চায় আমি তার স্কুলে যাই আর সেসব বাচ্চাদেরকে এনকারেজ করি যারা বড় হয়ে টেনিস প্লেয়ার হতে চায়। তো লিসিনের মা তখন জানতে পারে যে এই ব্যাপারটা লিসিনের বাবা জানতো, তো এটা জেনে তো সে প্রচুর রেগে যায়। লিসিনের মা চিৎকার করে বলে তুমি তো জানো যে কাল ওর ম্যাচ আছে, তারপরেও তুমি এটা করার জন্য পারমিশন কি করে দিলে? ম্যাচের আগে তার যত বেশি সম্ভব রেস্ট করে নেওয়া দরকার। তখনই মিস্টার হং এর কল আসে আর ও সেখান থেকে চলে যায়। তো লিসিনের বাবা রাগ করে বসে থাকে, কারণ তার বউ তার উপর প্রচন্ড রেগে গিয়েছে আর তাকে মেরেছেও। লিসিন তার মাকে বলে বাস কিছু সময়েরই ব্যাপার, বেশি সময় লাগবে না, তাই আপনি বেশি চিন্তা করবেন না। আপনি বাবাকে একটু বেশি বকে ফেলেছেন, এবার যান তার রাগ ভাঙান। তখন ওর মা গিয়ে ওর বাবাকে সরি বলে আর ওর বাবার রাগ ভাঙিয়ে ফেলে। তারপর দেখা যায় গোবন বাচ্চাদেরকে বলছে যে বাচ্চাদের সাথে দেখা করার জন্য আজকে ফেমাস টেনিস প্লেয়ার লিসিন আসবে। এটা শুনে তো বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আর লিসিনের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর লিগান ভালোভাবে রেডি হয়ে এজেন্সিতে আসে, কিন্তু এবার সে নিজে গাড়ি পার্ক না করে গার্ডকে বলে গাড়ি পার্ক করে দিতে। আর যেই মেয়েটি লিগানকে গেট খুলে দেয় সে ওই মেয়েটির সাথে হ্যান্ডশেক করে আর তাকে থ্যাংক ইউ বলে। সে অফিসের ভিতরে এসে বলে অলরাইট গাইস, এবার আমি চলে এসেছি, আমি জানি যে আমি এখানেই কাজ করি। এদিকে মিস্টার হং মিটিং করছিল আর লিগান সেখানে ডিরেক্ট ঢুকে যায়। মিস্টার হং লিগানকে দেখে বলে আরে আরে দেখো কি এসেছে, আমি তো ভেবেছিলাম তুমি চাকরি ছেড়ে দিয়েছো,
কারণ তুমি কোনো নোটিশ না দিয়েই হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিলে। লিগানের বিহেভিয়ার দেখে মিস্টার হং বলে, তুমি অসুস্থ, তোমার কি মাথায় ব্যথা লেগেছে? লিগান টেবিলের উপর উঠে বসে আর বলে, সত্যি বলতে আমি চাই এখন থেকে আপনি আমার বেশি করে খেয়াল রাখুন। যদিও আমি আমার স্মৃতি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার অ্যানালিটিক্যাল স্কিল হারাইনি। এই জন্য আমি আমার ট্যালেন্টকে এই কোম্পানির জন্য ডোনেট করার জন্য রাজি আছি। ওর কথা শুনে মিস্টার হং বলে, মাথায় আঘাত লাগার কারণে হয়তো তোমার মাথায় প্রবলেম হয়েছে। এরপর লিগান টেবিলের উপর চাষিয়নের ফাইলটা দেখে বলে, এই মেয়েটা ভালোভাবে কাজ করছে তো, আপনি ভালোভাবে আপনার এজেন্সির খেয়াল রাখবেন। আমি চলি, আমার যাওয়ার টাইম হয়ে গিয়েছে। মিস্টার হং তখন বলে, আরে একটু দাঁড়াও, ঠিক আছে চলো দেখা যাক তুমি কি করতে পারো। যদি তুমি চাষিয়নের কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যাও, তাহলে ভেবে নাও এই কোম্পানিতে বা এই এজেন্সিতে তোমার চাকরি একদম পাক্কা। তো বলো কি বলবে? তো লিগান এই ডিলটাতে রাজি হয়ে যায় আর মিস্টার হং এর কেবিন থেকে বাইরে এসে বলে, জানি না কেন আমার এই লোকটাকে একদমই পছন্দ না। এরপর দেখা যায় হসপিটালে নার্স আসছে লিগানকে দেখতে, কিন্তু লিগান তার রুমে ছিল না, তার বদলে ছিল লিগানের কাপড় চোপড়। তো এইসব দেখে নার্স আবারও চিন্তায় পড়ে যায়, ভাবতে থাকে যে ওকে আবারও পালিয়ে গিয়েছে। তখনই লিগান ওয়াশরুম থেকে বাইরে এসে বলে, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি তো এখানেই আছি। নার্স বলে, আমি তোমাকে যে টেস্ট পেপারটা দিয়েছিলাম সেটা কি তুমি পূরণ করে ফেলেছো? তো লিগান জানায় যে সে কমপ্লিট করেছে। তো নার্স সেটা নিয়ে রিসিপশনে আসছিল, তো লিগান তাকে রিসিপশন পর্যন্ত এগিয়ে দিতে আসে। তো নার্স জিজ্ঞাসা করে যে আজকে তুমি এত কাইন্ড বিহেভ করছো কেন? তো লিগান আর দেরি না করে ডিরেক্ট টপিকে আসে। সে নার্সকে জিজ্ঞাসা করে, ডাক্তার তায়ের কোনো গার্লফ্রেন্ড আছে? নার্স বলে, আমি জানি না, তুমি এটা জেনে কি করবে? তুমি কি তার প্রতি ইন্টারেস্টেড? তো লিগান বলে যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড, কিন্তু সেইভাবে না যেভাবে তুমি ভাবছো। তো লিগান নার্সের কাছে ওই রকম একটা কিরিং দেখতে পায় যেটা সে কিয়ংজুর কাছে দেখেছিল। তো লিগান এই ব্যাপারে নার্সকে জিজ্ঞেস করলে নার্স বলে, ডক্টর তাই যখন প্যারিস বিজনেস ট্রিপ থেকে এসেছিল সে তখন এই ধরনের অনেকগুলো কিরিং নিয়ে এসেছিল আর আমাদের ল্যাবের সবাইকে এগুলো একটা করে দিয়েছিল। তখন নার্স আরও বলে, আসলে হয়েছে কি, ডক্টর তাই অনেক বেশি কিপটা, তাই তার যদি কোনো গার্লফ্রেন্ড থেকেও থাকে তো আমার মনে হয় না যে সে তার গার্লফ্রেন্ডের জন্য খরচ করবে। তখন লিগান চিন্তায় পড়ে যায় যে কিয়ঞ্জু তাকে মিথ্যা বলেনি তো যে ডক্টর তাইয়ের সাথে সে ডেট করছে। তখনই সেখানে ডক্টর তাই আসে। তো ডক্টর তাইকে দেখে লিগান তার সাথে কিছুক্ষণ মজা করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি কিয়ংজু হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ডক্টর হানের সাথে কথা বলছে, সে বিজনেস ট্রিপে বাইরে গেছে। তখনই একটি গাড়ি খুব দ্রুত গতিতে কিয়ংজুর পাশ ঘেঁষে চলে যায়। তো কিয়ংজু তো এটা দেখে অনেক রেগে যায় আর বলে, কোন পাগলে হাসপাতালের বাইরে এইভাবে এত জোরে গাড়ি চালায়? দেখা যায় ওই গাড়ি থেকে লিসিন নেমে আসে আর দৌড়ে হসপিটালের দিকে যেতে থাকে। তার ব্যাগ থেকে একটা বল পড়ে যায় আর সেই বলটা কিয়ংজু উঠিয়ে নেয়। সে লিসিনের উপর রাগে চিৎকার করে বলে, তুমি হাসপাতালের বাইরে এভাবে গাড়ি চালাতে পারো না। তখন লিসিন বলে, আমি বুঝতে পেরেছি, এখন আমাকে আমার বলটা দিয়ে দাও, আমি অনেক তাড়াহুড়োয় আছি। তো কিয়ংজু তার দিকে বল ছুঁড়ে মারে, কিন্তু সেই বল ধরতে গিয়ে লিসিনের হাত থেকে সব বল পড়ে যায়। আর এই বলকে আটকানোর জন্য কিয়ংজু কি করে, সে সরাসরি একদম শুয়ে পড়ে রাস্তায়। তো এভাবে করে সে অনেকগুলো বলই আটকে ফেলে আর লিসিন চলে যায় বাকি বলগুলো খুঁজতে। তখনই সেখানে কিয়ংজুর কয়েকজন কলিগ আসে আর কিয়ংজুকে এভাবে শুয়ে থাকতে দেখে বলে, কিয়ংজু তুমি এভাবে শুয়ে আছো কেন? তো সেখানে ডক্টর তাইও ছিল। এটা দেখে কিয়ংজু অনেক এম্বারেস ফিল করে। সে তখন উঠে বলে, বলে পালে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। তখন তারা সবাই মিলে সবগুলো বল উঠানোর কাজে কিয়ংজুকে হেল্প করে। তো ব্যাগে বল রাখার সময় কিয়ংজুর কি রিংটা ওই ব্যাগের ভিতর পড়ে যায়। এদিকে লিসিন বাকি বলগুলো উঠাচ্ছিল, তখন তার ফোনে গুবনের অনেক কল আসতে থাকে, তাই সে কিছু বল ওখানেই রেখে দেয় আর প্রফেসরের কাছে যেতে থাকে। এদিকে সব বাচ্চারা গুবনকে জিজ্ঞাসা করতে থাকে যে লিসিন কখন আসবে, কারণ তারা সবাই অনেকক্ষণ ধরে লিসিনের জন্য অপেক্ষা করছিল। গুবন লিসিনকে কল করে, কিন্তু সে কল উঠায় না। তো সব বাচ্চারা যাতে শান্ত হয়ে যায় এই জন্য গুবন তাদেরকে মিথ্যা কথা বলে যে লিসিন 30 মিনিটের মধ্যেই চলে আসবে। এরপর দেখা যায় লিসিন বলগুলো নেওয়ার জন্য কিয়ঞ্জুর কাছে আসে, আর যেহেতু কিয়ঞ্জু তাকে হেল্প করেছে তাই সে কিয়ঞ্জুর জন্য এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসে আর ওর সাথে খুব ইনিয়ে বিনিয়ে কথা বলতে থাকে। তো কিয়ঞ্জু বলে যে তার একটা কনসালটেশন আছে, তাই লিসিন যেন সেখান থেকে চলে যায়। তখন লিসিন বলে যে আমি সেই পেশেন্ট। যাই হোক, সবসময় তো প্রফেসর হান আমার থেরাপি সেশন নেয়, কিন্তু এখন তো সে বিজনেস ট্রিপে চলে গেছে। তো লিসিনের কথাবার্তা এবং কাজে কর্মে আমরা বুঝতে পারি যে লিসিনের ওসিডি আছে, মানে সে কোনো উল্টাপাল্টা জিনিস তার সামনে দেখলে যতক্ষণ পর্যন্ত সেটা ঠিকভাবে না করবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পায় না।
বা কোনো জিনিস যদি একটু এলোমেলো হয়ে থাকবে বা ময়লা হয়ে থাকে, তাহলে সে সেটা যতক্ষণ না পরিষ্কার করবে বা সেই এলোমেলো জিনিসটাকে ঠিকঠাক করবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পায় না। লিসিন বলে, আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে, তো আমি কি একটু তাড়াতাড়ি যেতে পারবো? কেয়ঞ্জু তাকে মানা করে দেয় এবং থেরাপি সেশন শুরু করে দেয়। কেয়ঞ্জু বলে, তোমার রোগের নাম ওসিডি, অনেক অ্যাথলেটসদেরই এটা হয়। লিসিন বলে, তুমি ঠিকই বলেছ। আমার স্পন্সর, কলিগ, স্টাফ, আমার প্যারেন্টস, তাদের সবারই আমার প্রতি অনেক আকাঙ্ক্ষা রয়েছে। তারা সবাই আমার প্রতি অতিরিক্ত বিশ্বাস এবং আশা করে, আর তাদের আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে আমার নিজেকেই নিজের প্রতি বারবার চ্যালেঞ্জ নিতে হয়। কেয়ঞ্জু বলে, মানুষের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ করা তো অনেক ভালো কথা, কিন্তু তুমি কি চাও? তুমি নিজের কথা কেন ভাবছো না? নিশিন তখন বলে, আমি কি চাই সেটা কি ম্যাটার করে নাকি? তখন কেয়ঞ্জু তাকে বলে যে তুমি যেটা চাও সেটা সবচেয়ে বেশি ম্যাটার করে, কারণ এটা তোমার জীবন। এটা শুনে লিসিন একটু অস্থির হয়ে যায়, তবে তার ভালোও লাগে। তো সে কেয়ঞ্জুকে বলে, দেখো আমি আগেই বলেছিলাম যে আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো আমি এখন যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। রাতে যখন সব ডক্টরসরা কাজের পরে বাড়ি যেতে যাচ্ছিল, তখন লিগান দেখে ডক্টর তাই একটা মেয়ের সাথে চিপকে চিপকে যাচ্ছে। সে তখন মনে মনে বলে, আমি জানতাম যে এই মানুষটা খারাপ, ও একদমই ভালো না। ও কেয়ঞ্জুর সাথে ডেট করছে, আবার আরেকটা মেয়ের সাথে চিপকে চিপকে যাচ্ছে। এ তো অনেক বড় একটা হারামি। যাই হোক, সব লোক তো বাসায় চলে যাচ্ছে, কেয়ঞ্জু কি এখনো কাজ করছে? এদিকে দেখা যায় লিসিন যখন গুবনের স্কুলে পৌঁছায় ততক্ষণে সবাই চলে গিয়েছে। এরপর আমরা দেখি লিগান কেয়ঞ্জুকে দেখতে আসে, আর সে দেখে যে কেয়ঞ্জু চেয়ারে বসে বসে ঝিমাচ্ছিল। লিগান কেয়ঞ্জুর কাছে এসে বসে আর লিগান কেয়ঞ্জুকে দেখতে থাকে, আর মনে মনে বলে যে তুমি এত কাজ কেন করো? যদি তোমার কিছু হয়ে যায় তো? তখনই কেয়ঞ্জুর মাথাটা টেবিলে পড়ে যেতে নেয়। তখন লিগান তার হাত দিয়ে দেয়, আর এতে কেয়ঞ্জু ব্যথা পায় না। আর এতে লিগান কেয়ঞ্জুর কিছুটা কাছাকাছি চলে আসে। লিগান কেয়ঞ্জুকে দেখে বলে, তোমার মুখটা এত ছোট কেন? আর তুমি এত কিউট কেন? এটা বললেই সে কেয়ঞ্জুকে কিস করতে যায়, কিন্তু তখনই তার ঘোর কাটে আর সে নিজেকে সামলে নেয় আর বলে, তোমার লিপস গুলো এত প্রিটি কেন? এগুলো দেখে তো আমার হার্টবিট অনেক বেশি বেড়ে গিয়েছে। তো দেখা যায় কেয়ঞ্জু ঘুমের ভিতরে বিবি করে বলছে যে তার ঠান্ডা লাগছে। লিগান তখন বলে, কি বললি? তোমার ঠান্ডা লাগছে? এটা জেনে তো এখন তোমাকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। তো সে কেয়ঞ্জুকে হাক করতে যায়, কিন্তু তারবার কিসও করতে মন চাচ্ছিল। তো সে নিজেকে সামলে নিয়ে পেছনে চলে আসে, আর তখন তার চোখে পড়ে মেমোরি ইরেজার নিয়ে কেয়ঞ্জুর লেখা নোটস। তো লিগান সেই নোটসগুলো পড়তেই যাচ্ছিল, তখনই কেয়ঞ্জুর ঘুম ভেঙে যায়, আর ওর ঘুম ভাঙার সাথে সাথে ওরা দুজন দুই দিকে ছিটকে যায়। কেয়ঞ্জু দ্রুত ওর নোটসগুলো নিজে নিয়ে নেয় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আর তুমি কি কি পড়েছো? তখন লিগান বলে যে আমি তো পড়তেই যাচ্ছিলাম, কিন্তু তোমার হাতের লেখা এতই বাজে যে আমি পড়তেই পারলাম না। তো এটা শুনে কেয়ঞ্জু একটু রিল্যাক্স হয় আর বলে, তুমি এখানে কেন এসেছো? তখন লিগান বলে, আমি তো শুধু তোমাকে এখানে দেখতে এসেছিলাম। যাই হোক, তুমি এখানে কেন ঘুমাও? যদি ঘুমানোর সময় কেউ তোমাকে কিস করে ফেলে তখন? তখন কেয়ঞ্জু বলে, তুমি আমার সাথে কিছু করনি তো? তখন লিগান বলে, তো তুমি কি চাইছিলে যে আমি কিছু একটা করি? যদি এটাই বিষয় হয় তাহলে আমি অবশ্যই করতে পারবো। তো কেয়ঞ্জুকে চুপ থাকতে দেখে লিগান বলে, আচ্ছা এসব বাদ দাও, চলো আমরা একসাথে কিছু খাই। কেয়ঞ্জু তখন বলে, আমি অলরেডি ডিনার করে ফেলেছি। তখন লিগান বলে, না তুমি ডিনার করোনি, তুমি আমার সাথে খাবার খেতে চাইছো না, এই জন্য তুমি বলছো এই কথা, তাই না? তখন কেয়ঞ্জু বলে, হ্যাঁ হ্যাঁ এমনই কিছু। তখন লিগান বলে যে তুমি কিন্তু এখনো উইস কুপন দাওনি। এরপর আমাদেরকে সেই দিনের সিন দেখানো হয়, যেই দিন লিগান আর কেয়ঞ্জু হাসপাতালের লন্ড্রি রুমে আটকে পড়েছিল। তাদের দুজনের মধ্যে রক পেপার আর সিজার খেলা হয়েছিল, আর সেই খেলায় লিগান জিতে গিয়েছিল, কিন্তু কেয়ঞ্জু জানিয়েছিল যে তার লন্ড্রি বাস্কেটে ঢুকতে একদমই ইচ্ছা করছিল না। তখন লিগান বলে, ঠিক আছে আমি লন্ড্রি বাস্কেটে লুকিয়ে পড়বো, কিন্তু তার বদলে তোমাকে উইচ কুপন দিতে হবে। এরপর আমরা এদের দুজনকে হাসপাতালের পাশে একটা রেস্টুরেন্টে বসে খাবার খেতে দেখি। লিগান বলে, তোমার চোখের পাওয়ার কম, কারণ তুমি ভালো ছেলেদেরকে দেখতেই পাও না। কেয়ঞ্জু বলে, তোমার বাজে বকাগুলো বন্ধ করবে? লিগান তখন বলে, আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি যে ওই ডক্টর তোমাকে একদমই পছন্দ করে না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি সুইট ছেলেদেরকে পছন্দ? কেয়ঞ্জু না করে দেয়। তখন লিগান বলে, যাই হোক, তোমার যদি আমার আগে অন্য কারোর সাথে ডেট করতে ইচ্ছা করে তাহলে এমন কারোর সাথে ডেট করো যে তোমাকে ভালোবাসবে। আচ্ছা তোমার কি আমার মতো ছেলে পছন্দ? কেয়ঞ্জু ওর এই কথার কোনো উত্তর না দিয়ে সে ডক্টর তাইয়ের করা মেসেজগুলো দেখায় আর বলে, দেখো সে এখানে জিজ্ঞেস করছে যে আমি কোথায় আছি, আমি ডিনার করেছি কিনা,
তার আমাকে নিয়ে কত চিন্তা, সে আমার কত কেয়ার করে। এসব দেখেও কি তোমার এখনো মনে হচ্ছে যে সে আমাকে পছন্দ করে না? দেখো, সবারই প্রথম ভালোবাসা সফল হয় না, তাই এসব পাস্ট ভুলে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে বাঁচো। এটা শুনে লিগান বলে, তোমার যখনই ক্ষুধা লাগে তখন তুমি গরম গরম নুডলস খাও, কারণ এতে তোমার গরম লাগে আর ভালো ফিল হয়, তাই না? যখন তুমি আমাকে বাঁচিয়েছিলে আমারও এরকমই ফিল হয়েছিল। সেদিন আমি মরতে মরতে বেঁচে গিয়েছিলাম, আর এটা আমার জীবনের সবচেয়ে খারাপ মেমোরি হিসেবে থেকে যাওয়ার কথা, কিন্তু সেটা তুমি ছিলে যে আমার ওই খারাপ মেমোরিগুলোকে ভালো মেমোরিতে রূপান্তরিত করেছিলে। কিছুদিন আগেও আমার সাথে কি ঘটেছে না ঘটেছে আমার সেসব কিছুই মনে নেই, অথচ আমি তোমাকে যখন প্রথম দেখেছি সেই ঘটনাটা আমার এখনো মনে আছে। এমন মনে হয় যে এটা আজকেরই কথা, আর এ কারণে তুমি আমার কাছে পাস্ট না বরং প্রেজেন্ট। লিগানের এই কথাটা তো কিয়ংজুর অনেক ভালো লেগে যায়। এরপর দেখা যায় কিয়ংজু অনেকদিন পর তার নিজের বাড়িতে এসে শুয়েছে, আর যেহেতু অনেকদিন পর এসেছে তাই তার সাথে তার ভাতিজাও এসে শুয়েছে। পরের দিন সকালে যখন কিয়ংজুর ঘুম ভাঙে তখন সে দেখে যে তাকে জড়িয়ে তার ভাতিজা ঘুমাচ্ছে না, বরং একটি মেয়ে ঘুমাচ্ছে। সে তো শকড হয়ে যায় আর বলে, তুমি কে? তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে তারা সবাই মিলে খাবার খাচ্ছে, আর সেখানে সেই মেয়েটা কিয়ংজুকে বলছে যে তুমি আমাকে চিনতে পারোনি, আমরা ছোটবেলায় দুজন একসাথে থাকতাম, একই স্কুলে পড়তাম। কিন্তু কিয়ংজুর কিছুই মনে পড়ে না। কিয়ংজুর মা বলে, ও হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে, ও ইতালিতে থাকে, সেখানে ঘুরতে এসেছে। তখন ওই মেয়েটি বলে, ও আচ্ছা, ওই মেয়েটির নাম হচ্ছে সাইয়ান। তো ওই সাইয়ান বলে যে আমার কোরিয়াতে 1 সপ্তাহ থাকার ইচ্ছা আছে, আর আমি এই 1 সপ্তাহ তোমাদের বাড়িতেই থাকবো। এটা শুনে তো কিয়ংজু অস্থির হয়ে যায় আর বলে, এইসব কি? তখন ওর মা বলে, তাতে কি হয়েছে, তুমি এই বাসাতে আসোই বা কখন, আর বেশিরভাগ সময় তো তুমি থাকো না, তো তোমার রুমে যদি তোমার বদলে সাইয়ান থাকে তাতে কি হয়ে যাবে? তো কিয়ংজু জানতে পারে যে সাইয়ান একদিনের মধ্যেই তার মা, ভাই আর আশেপাশে পাড়া প্রতিবেশীদের সাথে খুব ভালোভাবে মিলে গিয়েছে। এরপর দেখা যায় গোবং তার স্কুলে আসে, আর স্কুলে এসে দেখে যেই রুমে তারা লিসিনের জন্য অপেক্ষা করছিল, লিসিন সেই রুমে লিসিনের অটোগ্রাফ করা বল আর অনেক খাবার বাচ্চাদের জন্য রেখে গিয়েছে। আর যেহেতু সে লেট হয়ে গিয়েছিল, এটাই তার মাফ চাওয়ার একটা তরিকা। এরপর আমরা লিসিনকে দেখি সে তার ট্রেনিং করছিল, আর ওর রিয়েকশন দেখে আমরা বুঝতে পারি যে ওর বাম হাতে ব্যথা হচ্ছিল, কিন্তু এই কথাটা সে কোচকে না বলে তার প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকে। ট্রেনিং শেষে সে যখন তার সকল জিনিসপত্র ব্যাগে রাখছিল গুছিয়ে, তখন সে তার ব্যাগে কিয়ংজুর এই কিরিংটা দেখতে পায়। এদিকে কিয়ংজু সেই কিরিংটাই খুঁজতে থাকে, কিন্তু খুঁজে না পেয়ে সে খুব বেকুল হয়ে যায়। সে মনে মনে বলে, আমি বলগুলো থামানোর জন্য যে শুয়ে পড়েছিলাম, কিরিংটা সেখানে কোথাও পড়ে যায়নি তো? তো সে সেখানে গিয়ে তার কিরিং খুঁজতে থাকে, আর সে ওখানে একটা নালা ছিল সেখানেও খুঁজতে থাকে। তখনই সেখানে লিগান আসে আর বলে, তুমি এখানে কি করছো এসব? তখন কিয়ংজু দাঁড়ায় আর বলে, তুমি এখানে কোথাও কোনো কিরিং দেখেছো? লিগান বলে, কিরিং? ডক্টর তাই তোমাকে যে কিরিংটা দিয়েছিল তুমি কি তার কথা বলছো? তুমি কি সেটা হারিয়ে ফেলেছো? ওয়াও, কত খুশির খবর। এটা শুনে কিয়ংজু বলে, তোমাকে জিজ্ঞেস করাটাই বৃথা। এটা বলে সে আবারও খুঁজতে থাকে। লিগান তখন বলে, এই একটা সাধারণ কিরিং এর জন্য এত চিন্তিত হয়ে পড়ছো কেন, এত ব্যাকুল হচ্ছ কেন? আমি তোমাকে এর চেয়েও ভালো কিরিং কিনে দিব। তখন কিয়ংজু বলে, দামটা তো কোনো বিষয় না, জিনিসটা কে দিয়েছে সেটা বিষয়। তখন লিগান বলে, আচ্ছা একটা কথা বলো, সে তোমার বার্থডেতে জাস্ট একটা কিরিং গিফট করেছে, এতে কি তুমি ডিসঅ্যাপয়েন্ট হওনি? তখন কিয়ংজু জানায় যে সে ডিসঅ্যাপয়েন্টেড ছিল না। তখন লিগান বলে, না, তুমি অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলে। তখন কিয়ংজু বলে যে সে মিথ্যা কথা বলছে না। তখন লিগান বলে, কিন্তু তোমার কথাতে আমার বিশ্বাস হচ্ছে না। তখনই ডক্টর তাই কিয়ংজুকে কল দিয়ে জিজ্ঞাসা করে যে সে কোথায় আছে। তো কিয়ংজু এটা বলতে চায় না যে সে লিগানের সাথে আছে, তাই সে মিথ্যা কথা বলে। সে বলে যে সে লাইব্রেরিতে আছে। তো ডক্টর তায়ের সাথে কথা বলা শেষ হলে লিগান বলে, দেখেছো, তুমি তো মিথ্যা বলার ক্ষেত্রে উস্তাদ। তখন কিয়ংজু বলে যে দেখো, তুমি যদি আমার কাজে হেল্প করতে না পারো তাহলে দয়া করে এখান থেকে চলে যাও, নিজের কাজ করো গিয়ে। তখন লিগান বলে, দেখো তুমি আমাকে কত ভালো বুঝো, আমি যে তোমাকে হেল্প করবো না এটাও কত ভালোভাবে বুঝতে পেরে গিয়েছো। এটা বলে লিগান সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সামান্য একটা কিরিং এর জন্য কিয়ংজুর এত ব্যাকুলতা লিগানের পছন্দ হয় না। এরপর আমাদেরকে ডক্টর তাই আর তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। তারা দুই প্রেমিক প্রেমিকা বসে বসে অনেক রোমান্টিক কথা বলছিল, আর তার পাশে একটা গাড়িতে লিগান ছিল। তো লিগান ওদের সব কথাই শুনতে পারে।
কিন্তু সে তবুও বুঝতে পারে না যে ডক্টর তায়ের পাশের যে ডক্টর মেয়েটি আছে সে আসলে ডক্টর তায়ের গার্লফ্রেন্ড। এরপর লিগান তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর মনে মনে বলতে থাকে এর মধ্যে একটা খারাপ বাজে মানুষকে কিয়ংজো তার বয়ফ্রেন্ড কিভাবে বানিয়ে নিয়েছে। আসলে লিগানের মনে হচ্ছিল যে ডক্টর তাই কিয়ংজোকে চিট করছে। তখনই সে দেখতে পায় সেখানে কিয়ংজো এখনো সেই কি রিংটা খুঁজেই চলেছে, যেটা দেখে লিগানের একদমই ভালো লাগে না। তো লিগান তার গাড়ি সাইডে পার্ক করে কিয়ংজোর সামনে এসে ওই চাবিটা কিয়ংজোর সামনে ফেলে দেয়। কিয়ংজো এটাকে উঠায় আর বলে, তুমি কি এটা চুরি করেছিলে? তখন লিগান তাকে মিথ্যা কথা বলে। সে বলে যে তুমি এই সামান্য জিনিসটা এত যত্ন করে লুকিয়ে রেখেছিলে, এটা দেখে আমার খুব জেলাস ফিল হচ্ছিল, তাই আমি সেটা লুকিয়ে রেখেছিলাম। এটা বলে সে কিয়ংজোর কাছে ক্ষমা চাইলে কিয়ংজো তাকে ক্ষমা করে দেয়। এরপর কিয়ংজোর ঠান্ডা লাগছে দেখে লিগান কি করে, তার সোয়েটারটা কিয়ংজোর উপর ছুঁড়ে মারে আর বলে, আরে এত গরম কেন? এদিকে ডক্টর তাই গাড়িতে তার গার্লফ্রেন্ডকে কিস করছে, এটা কিয়ংজো দেখেই ফেলতে যাচ্ছিল। তখনই লিগান তাকে পেছন থেকে টেনে ধরে বলে, আমাকে প্রমিস করো যে যাই হোক না কেন, যাই দেখো না কেন, তুমি কিন্তু শকড হবে না, তুমি কিন্তু কান্না করবে না। তখন কিয়ংজো বলে, তোমার মনে হয় আমার ব্যাপারে কিছুই জানা নেই, যত কিছুই হয়ে যাক না কেন আমি কখনো হার্ট হই না আর কখনো কান্না করি না। এটা বলে কিয়ংজো পেছনে ফিরতে গেলে লিগান তাকে আবারও ধরে ফেলে আর বলে, এখন শুধু আমাকে দেখো আর অন্য কিছু দেখার দরকার নেই। তো লিগানের এই বিহেভিয়ারে কিয়ংজো রেগে যায় আর বলে, দেখো আমি তোমাকে ওয়ার্ন করছি, যদি আর একবার তুমি আমাকে টাচ করো তাহলে কিন্তু আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তখন লিগান বলে, আমি আজ পর্যন্ত তোমার প্রত্যেকটা কথাই শুনেছি, কিন্তু আজ আমি নিজের ইচ্ছা মতো চলবো। আমার ভয় লাগছে যে তুমি না দুঃখ পাও আর এতে আমিও দুঃখ পাবো। তো কিয়ংজো পিছনে ফিরতে চায়, তখন লিগান তার দুই হাত দিয়ে কিয়ংজোর মুখটা সোজা করে ধরে আর এতে তো কিয়ংজো অনেক শকড হয়ে যায়। তারা দুজন দুজনকে দেখতে থাকে। তখন ডক্টর তায়ের গার্লফ্রেন্ড বাইরে কিয়ংজো আর লিগানকে দেখে ফেলে আর সে সেখানে লুকিয়ে পড়ে। কিয়ংজো লিগানকে বারবার বলতে থাকে, আরে আমার ঘাড় ছাড়ো, কিন্তু লিগান তো ছাড়ছিলই না। তখনই সেখানে ডক্টর তাই আসে আর বলে, আরে তুমি এটা কি করছো, দ্রুত কিয়ংজোর ঘাড় ছাড়ো। তো লিগান দেখতে পায় যে ডক্টর তায়ের গার্লফ্রেন্ড সেখান থেকে চলে গিয়েছে, তাই সে তার ঘাড়টা ছেড়ে দেয়। তখন কিয়ংজো লিগানকে বলে, তোমার হয়েছেটা কি? আজকের পর থেকে তুমি আমাকে কখনোই টাচ করবে না, বুঝেছো? ডক্টর তাই লিগানকে বলে, তোমাকে আমি ওয়ার্ন করছি, আজকের পর থেকে যদি তুমি কিয়ংজোকে টাচ করো তাহলে। তখন লিগান রেগে গিয়ে বলে, তাহলে তুমি কি করবে? তখন ডক্টর তাই বলে, আমরা তোমার ডক্টর চেঞ্জ করে দিব। লিগান বলে, কার পারমিশনে করবে? তখন কিয়ংজো বলে, আরে এ তো পাগল, এর কথায় কানে দিও না, চলো আমরা এখান থেকে চলে যাই। এটা বলে সে ডক্টর তাইকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই ডক্টর তাই কিয়ংজোকে বলে, আজকে ডক্টর ইউ এর ওভারটাইম আছে, কিন্তু তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি কি একটু ডক্টর ইউ এর হয়ে ওভারটাইমটা করে দিবে? যেহেতু ডক্টর তাই রিকোয়েস্ট করছে, তাই কিয়ংজো কোনো কিছু চিন্তা না করেই হ্যাঁ বলে দেয়। তো কিয়ংজো ডক্টর তাইয়ের সাথে ডিনার করতে চাইলে ডক্টর তাই বলে তার ইম্পর্টেন্ট কাজ আছে, এটা বলে সে সেখান থেকে চলে যায়। মানে সে নিজের গার্লফ্রেন্ডের কাজগুলো কিয়ংজোর উপর চাপিয়ে দিয়ে সেখান থেকে কেটে পড়ে। লিগান এই সবকিছু শুনছিল। তো সে কিয়ংজোর কাছে গিয়ে কিয়ংজোর হাত ধরে বলে, চলো আমার সাথে, তুমি তাকে বলবে যে তুমি ওভারটাইম করবে না। তখন কিয়ংজো বলে, আমি যাব না, আমার হাত ছাড়ো। তখন লিগান বলে, এটা তো তোমার কাজ না, তাও তুমি এই কাজটা করতে চলেছ কারণ ওই ডক্টর বলেছে বলে। আচ্ছা ওই ডক্টরের সব কথা মানার দরকারটা কি? তখন কিয়ংজো বলে, তুমি নিজের সীমা অতিক্রম করে ফেলছো, তুমি নিজের সীমায় থাকো। এটা বলে সে সেখান থেকে চলে যেতে নিলে লিগান তার হাত ধরে ফেলে আর তাকে আটকানোর চেষ্টা করে। তো কিয়ংজো জোর করে যখন তার হাতটা ছাড়াতে যায়, তখন ভুল করেই কিয়ংজোর হাতের কিরিংটা দিয়ে লিগানের গালে একটা চোট লেগে যায়। কিয়ংজো লিগানকে এমন এমন কথা বলে যে কথাগুলো শুনে লিগান অনেক স্যাড হয়ে যায়। কিয়ংজো বলে, তুমি আমার আশেপাশেও আসবে না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। তো রাতে যখন কিয়ংজো কাজ করছিল তখন সে রিয়েলাইজ করে যে সে আজকে লিগানের সাথে অনেক খারাপ বিহেভ করে ফেলেছে, একটু বেশিই বকে ফেলেছে। সকালে যখন কিয়ংজো ল্যাবে আসে তখন দেখতে পায় কেউ তার জন্য কফি রেখে দিয়েছে আর সেখানে একটা নোটও রয়েছে। সেই নোট দেখে আমরা বুঝতে পারি যে এই কফি ডক্টর তাই রেখে গিয়েছিল। এরপর আমাদেরকে লিগানকে দেখানো হয়, সে তার নিজের ঘরে আরামে বসে বসে গোসল করছিল, তখনই লিসিন সেখানে আসে। এরপর লিগান যখন তার কাপড় চোপড় চেঞ্জ করতে আসে তখন সে লিসিনকে বলে, আমি আমার ওয়ালেটটা সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না, কি অদ্ভুত তাই না? এই জন্য আমি তোমার ক্রেডিট কার্ড দিয়ে নিজের জন্য একটা মোবাইল কিনবো, আর যতক্ষণ না আমার ওয়ালেট খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি তোমার ক্রেডিট কার্ড ইউজ করতে চলেছি। তো লিসিন ওকে মানা করে না।
তো লিগান যেহেতু হাসপাতাল থেকে বলে আসেনি, তাই লিশিন ডক্টর হানকে কল করে ইনফর্ম করে দেয় যে লিগান বাসায় চলে এসেছে। তো লিগান বাইরে যাওয়ার জন্য তার বাসা থেকে বের হয়ে দেখে বাইরে গুবন দাঁড়িয়ে আছে। আসলে লিশিন গুবনকে এখানে ডেকে এনেছে যাতে সে সারাক্ষণ লিগানের সাথে থাকে, যাতে লিগান কোনো গড়বড় না করতে পারে। এরপর আমরা সায়ানকে দেখি যে কাউকে কল করছিল কিন্তু সে কল উঠাচ্ছিল না। সায়ান টিভিতে দেখতে পায় যে আজকে লিশিনের সেমিফাইনাল রয়েছে, তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু বাইরে এসে সে একটা বৃদ্ধ মহিলাকে হেল্প করতে থাকে। তখনই সেখান দিয়ে দুইটা ছেলে যাচ্ছিল আর তারা সায়ানকে টিজ করতে থাকে। ইভেন তারা ওই বৃদ্ধ মহিলাটাকেও বিরক্ত করছিল, কিন্তু সায়ান ওদেরকে পাত্তা না দিয়ে ওই বৃদ্ধ মহিলাটাকেই হেল্প করতে থাকে। পাশেই আমরা কিয়ঞ্জুকে দাঁড়িয়ে থাকতে দেখি, সে এই সব কিছুই দেখছিল। সায়ান যখন কিয়ঞ্জুকে দেখে, সে কিয়ঞ্জুর সাথে কথা বলতে আসলে কিয়ঞ্জু তাকে দেখেও ইগনোর করে সেখান থেকে চলে যেতে থাকে। কিয়ঞ্জু বাসায় ফিরে এসে দেখতে পায় যে সায়ান খাবার খেয়ে প্লেটগুলো ধুয়নি আর সে বিছানাটাও গুছায়নি, আর এ কারণে তার সায়ানের উপর অনেক বেশি রাগ উঠে যায়। এরপর আমরা লিশিনকে দেখি, সে তার ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই সেখানে মিস্টার হং লিশিনের জন্য নতুন জুতা নিয়ে আসে আর সেই জুতাগুলো তাকে পরতে বলে। কিন্তু লিশিনের মা বলে যে লিশিন নতুন জুতা পরবে না, কারণ নতুন জুতা পরলে সে কমফোর্টেবল ফিল করে না আর এতে তার ম্যাচ খারাপ হতে পারে। তো লিশিনের মা বাবা লিশিনের কোচের সাথে কথা বলতে চলে যায়। তখন মিস্টার হং লিশিনকে বলে স্পন্সর অনেক ইম্পর্টেন্ট হয়, কারণ ওদেরকে ছাড়া তুমি স্পোর্টস করতে পারবে না। এই জন্য এগুলো পরে নাও, কারণ তোমার সিক্রেটসগুলো লুকানোর জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। এরপর লিশিনের সাথে দেখা করার পর মিস্টার হং যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সেখানে লিগানও চলে আসে। তো মিস্টার হং তাকে জিজ্ঞাসা করে যে সে কি জাসিয়ং এর কাছ থেকে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। তখন লিগান বলে যে আমি জানতে পেরেছি যে জাসিয়ন এখানেই কাজ করতে এসেছে, প্র্যাকটিস করছে, তাই আমি তার সাথে এ ব্যাপারে কথা বলতে এসেছি। যদি আমি জাসিয়নের কাছ থেকে কন্ট্রাক্ট সাইন করিয়ে নেই, তাহলে কিন্তু আপনাকে আপনার প্রমিস রাখতে হবে। মিস্টার হং বলে তোমার এটা নিয়ে একদমই চিন্তা করার দরকার নেই, কারণ আমি আমার নিজের কথা থেকে একটুও সরি না। এরপর লিগান জাসিয়নের সাথে দেখা করে। জাসিয়ন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক আছো। তো লিগান তাকে বলে যে এখন সে ঠিক আছে, আর এটাও বলে যে সে এখানে বিগ পিকচার এজেন্সির কন্ট্রাক্ট সাইনের ব্যাপারে তার সাথে ডিসকাস করতে এসেছে। জাসিয়ান বলে আমার অনেক ইচ্ছা ছিল আমি আপনার সাথে টেনিস প্র্যাকটিস করব, তো আপনি কি ট্রাই করতে চাইবেন? আমরা দুজন এক টিমেই খেলবো, আর যদি আমরা একটা সেটও জিতে ফেলি তাহলে আমি এই কন্ট্রাক্টটা সাইন করব। তো লিগান এই ব্যাপারে একটু চিন্তা করে হ্যাঁ বলে দেয়। এদিকে লিগান জাসিয়ানের সাথে প্র্যাকটিস শুরু করে দেয়, ওদিকে লিশিনেরও সেমিফাইনাল শুরু হয়ে যায়। তো দেখা যায় লিগান একটাও ভালোভাবে মারতে পারছিল না, কিন্তু লিশিন খুব ভালোভাবে পারছিল। লিগান একটা বলও রিসিভ করতে পারছিল না, ইভেন সে একটা বলও টাচই করতে পারছিল না। ওদিকে লিশিন খুব ভালো খেলছিল আর সে অনেকগুলো স্কোর করে ফেলে, এন্ড ফাইনালি সে জিতে যায়। কিন্তু লিগান যেহেতু 15 বছর পর টেনিস খেলতে শুরু করেছে, তাই সে পারে না, হেরে যায়। এরপর কিয়ঞ্জু যখন ঘুম ভাঙে তখন সে রিয়েলাইজ করে যে সে অনেক বেশি ঘুমিয়ে পড়েছে। সে জলদি ডক্টর হানকে কল দিয়ে জিজ্ঞাসা করে যে সে কি লিগানের থেরাপি সেশন শুরু করে দিয়েছে কিনা। প্রফেসর হান বলে যে সে থেরাপি সেশন পোস্টপোন করে দিয়েছে কারণ লিগান লিশিনের ম্যাচ দেখতে গেছে। কিয়ঞ্জু বলে আপনি ওকে বাইরে যাওয়ার পারমিশন কেন দিয়েছেন? তখন প্রফেসর হান বলে যে তার সাথে তার বন্ধু রয়েছে, তাই তোমার এ বিষয়ে এত চিন্তা করার দরকার নেই। কিয়ঞ্জু বলে চিন্তা না করে কিভাবে থাকবো, সে ওখানে গেলে তার কার সাথে না জানি দেখা হয়ে যায়, আর যদি সেখানে গিয়ে তার ব্যাড মেমোরিজগুলো মনে পড়ে যায় তখন কি হবে। এই জন্য আমি সেখানে যাচ্ছি তাকে ফিরিয়ে আনার জন্য। এরপর আমরা দেখি সায়ান সেই লিশিনের টুর্নামেন্টে যায় এবং সে লিশিনের একটা পোস্টার দেখে সেই পোস্টারে লিশিনের চেহারাটাকে বিগড়ে দেয়। এটা দেখে বোঝা যায় যে হয়তো সায়ান লিশিনকে চিনে এবং সে লিশিনের উপর অনেক বিরক্ত বা রাগান্বিত। তো সায়ানকে এমন করতে লিগান দেখে ফেলে, কিন্তু সে ওকে কিছুই বলে না। সে জাস্ট সায়ানের চশমাতে তার নিজেকে দেখে আর তার চুল ঠিক করে সেখান থেকে চলে যায়। সায়ান তখন মনে মনে বলে কেমন পাগল লোক। এদিকে গার্ডরা তো দেখে ফেলে যে সায়ান লিশিনের পোস্টারটা নষ্ট করে ফেলেছে, তাই তারা সায়ানকে ধরে বাইরে নিয়ে যায়। এরপর আমরা লিশিনকে দেখি, তার মা তাকে অনেক রাগ দেখাচ্ছিল কারণ আজকে সে অনেক স্লো খেলছিল। আসলে লিশিন আজকে যে নতুন জুতা পরেছিল সেটাতে সে একদমই কমফোর্টেবল ছিল না, আর এই কারণেই সে আজকে স্লো খেলছিল। কিন্তু এই কথা সে তার মাকে বলে না, কারণ এই কথাটা জানার পর তার মা আরো বেশি রাগ করবে। তখন ওর মা বলে অনেক মানুষ তোমার উপর আশা ভরসা করে বসে আছে, তাই তুমি এমন কিছু করো না যাতে করে তোমার রেপুটেশন খারাপ হয়। কিয়ঞ্জু রুমের বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনে ফেলে।
সে লিসিনকে অনেক মন খারাপ হয়ে বসে থাকতে দেখে আর তার লিসিনের জন্য অনেক খারাপ লাগে। কিয়ংজো মিস্টার হংকে জিজ্ঞাসা করে লিগান কোথায়। তখন সে জানতে পারে যে লিগান তো সেখান থেকে চলে গিয়েছে। কিছুক্ষণ পর কিয়ংজো আর লিসিনের একটা কনভেনিয়েন্স স্টোরে দেখা হয়ে যায়। তো লিসিন এখানে অনেক আপসেট ছিল, তার মানসিকভাবে সে স্থির ছিল না, তাই কিয়ংজো ওর সাথে অনেকটা সময় পার করে দেয়। ও তার সাথে টবকি আর চকলেট মিন্ট খেতে যায়। তার সাথে সে ওর থেরাপি সেশনও নিচ্ছিল। কিয়ংজো লিসনকে বলছিল যে সব সময় অন্যের কথা শুনতে হয় না, অন্যের কথা শুনে নিজের উপর চাপ নেওয়াটা তোমার একদমই ঠিক হচ্ছে না। তুমি নিজের বিষয়ে একটুও ভাবো না, যেসব কাজ করলে তোমার খুশি লাগবে সেই সব কাজও মাঝে মাঝে করো। তো কিয়ংজোকে অনেক কিছু বলে আর তাকে খুব ভালোভাবে বুঝায়। আর ওদের কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। এদিকে হসপিটালে লিগান সেখানকার ডক্টরস অ্যান্ড নার্স সবার অনেক খেয়াল রাখে আর তাদের সবাইকে ডিনার করতে নিয়ে আসে। এখানে আমরা জানতে পারি যে নার্স কিং এর কিরিংটা খুঁজে পাচ্ছে না, আর এখানে বুঝতে পারি আমরা যে লিগান আসলে নার্স কিউ এর কিরিংটা চুরি করে কিয়ংজোকে দিয়েছিল। এরপর দেখা যায় লিসিন কিয়ংজোকে হাসপাতালে ছেড়ে দিতে আসে আর লিগানের চেহারায় কিছু একটা লেগেছিল। তো কিয়ংজো সেটা যখন মুছে দেয় এতে লিসিন অনেক সারপ্রাইজড হয়ে যায়। কিয়ংজোর সাথে সময় কাটিয়ে লিসিনের অনেক ভালো লাগে, তো সে এই জন্য কিয়ংজোকে ধন্যবাদ জানায়। তখনই লিসিনের স্মার্ট ওয়াচে একটা নোটিফিকেশন আসে যে তার ক্রেডিট কার্ড ইউজ করে একটা বিফ রেস্টুরেন্টে 1 মিলিয়ন ইয়েন খরচ করেছে। তো কিয়ংজো তখন লিসিনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন লিসিনের স্মার্ট ওয়াচে আরও একটা নোটিফিকেশন আসে, আর এইবার 7 লাখ ইয়েন খরচ করা হয়েছে। তখন লিসিন লিগানকে কল করে জিজ্ঞাসা করে যে সে এত টাকা কেন খরচ করে দিয়েছে, আর বলে আমি হসপিটালে আছি, তুমি কি হসপিটালে আছো? যদি আশেপাশে থাকো তাহলে আমি তোমার কাছ থেকে ক্রেডিট কার্ডটা নিয়ে নিব। লিগানও হসপিটালের বাইরেই ছিল, তো ওর আশেপাশে দেখতে থাকে আর সে লিসিনকে দেখতে পায়, কিন্তু সে লিসিনকে মিথ্যা কথা বলে দেয় যে সে এই মুহূর্তে হসপিটালে নেই। লিসিন তখন বলে আরে আমি তো কিয়ংজোকে কি রিংটা দিতেই ভুলে গিয়েছি। তো এই কথাটা লিগান শুনে ফেলে আর সে তো অবাক হয়ে যায়। লিসিন কিয়ংজোকে ডাক দেয়, কিন্তু তখনই লিগান এসে তাকে জাপটে ধরে আর তারা দুইজনই নিচে পড়ে যায়। আর তখন কিয়ংজো পিছনে ফিরে তাকিয়ে তাদেরকে দেখতে পায় না। তো এরপর দেখা যায় লিগান লিসিনকে জিজ্ঞেস করছে যে তুমি ব্যথা পাওনি তো? লিসিন বলে তুমি তো বললে যে তুমি হসপিটালে নেই, তাহলে এখানে কি করছো? তো লিগান তখন লিসিনের কাছ থেকে সেই কি রিংটা চায় আর বলে যে এই কি রিংটা নার্স কিমের। তো লিসিন সেই কি রিংটা লিগানকে দিয়ে দেয়। দেখা যায় ওরা দুইজন সেখানেই মাটিতে শুয়ে শুয়ে একে অন্যের সাথে কথা বলছে। লিগান ওকে বলে যে আজ সে অনেকদিন পর টেনিস খেলেছে আর তার এটাই অনেক ভালো লেগেছে। তো তখন ওরা দুজন নিজেদের ছোটবেলার কথা মনে করতে থাকে। ছোটবেলায় যখন লিসিন কোনো গেমে হেরে যেত তখন সে প্রচুর কান্না করত, আর তখন লিগান তাকে মোটিভেট করত। আর তাদের কথাতে আমরা জানতে পারি যে তখন লিগানের স্বপ্ন ছিল দুনিয়ার সবচেয়ে বড় টেনিস প্লেয়ার হওয়া। লিগান বলে হার জিতে কি আসে যায়, যদি তুমি হেরে যাও তাতে কী বা হয়ে যাবে। আমি যখন টেনিস খেলতাম তখন আমি কখনোই নিজের উপর জোর দিতাম না, আমি সেটাই করতাম যেটা করলে আমি নিজে খুশি হব। এই জন্য প্রত্যেকবার জেতাটা জরুরি না, জরুরি হচ্ছে যেটা তোমাকে আনন্দ দিবে, খুশি রাখবে। এইসব শুনে লিসিনের অনেক ভালো লাগে। লিগান বলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, এজন্য আমার অনেক আফসোস হয়। লিসিন তখন বলে যদি তাই হয় তাহলে আমি তোমার স্বপ্ন পূরণ করব, আমি তোমার হয়ে পৃথিবীর সবচেয়ে বড় টেনিস প্লেয়ার হব। লিগান এটা শুনে হাসে আর বলে আমার স্বপ্ন তুমি কেন পূরণ করবে, তোমার যেই স্বপ্ন সেটা তুমি পূরণ করবে। দেখো এটা জরুরি না যে আমি যা চাইবো সবকিছুই পেয়ে যাব বা পেতে হবে, জরুরি হচ্ছে এটা যে আমরা সেই জিনিসটা চাইবো সেটার জন্য আর সেটাকে পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। লিগানের সাথে কথা বলে লিসিন অনেক কিছুই শিখে। এরপর আমরা কিয়ংজোর মা আর সায়ানকে কথা বলতে দেখি। কিয়ংজোর মা বলছিল কিয়ংজো ছোটবেলা থেকে অনেক কাইন্ড হার্টেড ছিল, সে লোকজনের সেবা করত, মানুষকে সাহায্য করত, কিন্তু যেদিন সে তার নিজের বাবাকে মার্ডার হতে দেখেছিল সেদিন থেকে সে একজন অন্য মানুষ হয়ে গিয়েছে। সে আসলে লোকজনকে দেখায় যে সে খুব কোল্ড হার্টেড পারসন, কিন্তু আসলে সে ভিতরে ভিতরে অনেক নরম হৃদয়ের একটা মানুষ। রাতে যখন লিগানের ঘুম ভাঙে তখন সে খেয়াল করে যে তার চেহারাতে যে কেটে গিয়েছিল সেখানে ব্যান্ডেজ লাগানো। তো সে তো চিন্তায় পড়ে যায় যে এটা আবার কে করলো। পরের দিন নার্স যখন লিগানকে দেখতে আসে তখন লিগান ঘুমাচ্ছিল, এই জন্য নার্স চলে যায়। কিন্তু আমরা সেখানে দেখতে পাই যে সেখানে লিগানের বদলে গোবন রয়েছে, আর লিগান চলে গিয়েছে চাশিয়নের সাথে এবং মিস্টার হংয়ের সাথে দেখা করতে। চাশিয়ন মিস্টার হংয়ের সামনেই সেই কন্ট্রাক্ট সাইন করে দেয়, কিন্তু সেই কন্ট্রাক্টটা লিগান মিস্টার হংকে দেয় না।
লিগান মিস্টার হংকে একটা খাম দেয় যেটার মধ্যে লিগানের রেজিগনেশন লেটার লেখা ছিল। এটা দেখে তো মিস্টার হং শকড হয়ে যায়। লিগান ওকে জানায় যে সে নিজে একটা এজেন্সি খুলেছে আর জাসিয়ন তার এজেন্সি হয়ে কাজ করবে। আর এটা জেনে তো মিস্টার হং আরও বেশি শকড হয়ে যায়। তখন মিস্টার হং বলে, তুমি কি সেই লিগান যাকে আমি চিনতাম? লিগান তখন বলে, আমি আগে কেমন ছিলাম আমি জানি না। এটা বলে সে জাসিয়নকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা প্রফেসর হান, কিয়ংজু আর ডিরেক্টরকে দেখি মিনিস্টারের সাথে বসে খাবার খাচ্ছে। মিনিস্টার বলে, আমি এখানে প্রজেক্ট অ্যাপ্রুভালের বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি জানতে পেরেছি যে এখনো ডকুমেন্টটি রেডি হয়নি যেটা ইউএসএ থেকে পাঠানো হয়েছে। আসলে তো কিয়ংজু ভুলেই গিয়েছিল যে ওর লাগেজ লিগানের সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে আর সেটা এখনো সে ফিরিয়ে নিয়ে আসেনি। মিনিস্টার ওকে ডকুমেন্টস জমা করার জন্য আজকের রাতটাই সময় দেয়। যদি তারা রাতের মধ্যে ডকুমেন্ট জমা করতে না পারে তাহলে তাদের বাজেট অ্যাপ্রুভাল সামনের বছরে শিফট করে দেওয়া হবে। কিয়ংজু বলে, আপনি চিন্তা করবেন না, আজকেই আমি ডকুমেন্টস পাঠিয়ে দিব। এরপর সে হসপিটালে এসে লিগানকে ওই লাগেজের ব্যাপারে জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখনই তার মনে পড়ে যে লিগানের তো সব ব্যাড মেমোরিজগুলো মুছে গিয়েছে, তাহলে সে তো জানবেই না বা জানেই না যে লাগেজ কোথায় আছে। তাই সে তখন লিসিনকে জিজ্ঞাসা করার কথা চিন্তা করে, কিন্তু সে জানতে পারে যে আজকে লিসিনের ফাইনাল ম্যাচ। তখন সে লিগানের মাকে কল করে ওই লাগেজের ব্যাপারে সব কথা জানায়। তো বাসায় কেউ না থাকার কারণে লিগানের মা কিয়ংজুকে তাদের বাসার পাসওয়ার্ডটা বলে দেয়। এতে কিয়ংজুদের বাসায় গিয়ে ওর লাগেজটা খুঁজতে থাকে। এদিকে হসপিটালের নার্স আর ডাক্তাররা জেনে যায় যে এখানে লিগান তো ছিলই না, বরং লিগানের বন্ধু গুবং শুয়েছিল। আর এই কথাটা জানানোর জন্য তারা কিয়ংজুকে কল করে, কিন্তু কিয়ংজু তো এই কল রিসিভ করে না, কারণ কিয়ংজুর কল সাইলেন্ট মোডে ছিল। এরপর কিয়ংজু লিগানের রুমে গিয়ে তার লাগেজটা পেয়ে যায়। সে দ্রুত তার লাগেজ নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই সেখানে লিগান চলে আসে আর সে কিয়ংজুকে দেখে ফেলে। এদিকে ফাইনাল ম্যাচ জেতার পর লিসিন যখন বাসায় আসছিল তখন সায়ান তার রাস্তা আটকে ধরে। সায়ান তো ওকে দেখে স্মাইল করতে থাকে, কিন্তু সায়ানকে দেখে লিসিন অনেক শকড হয়ে যায়। এদিকে লিগান কিয়ংজুকে দেখে ফেলায় কিয়ংজু তো পড়ে যায় মহা মুশকিলে। লিসে লিগানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন লিগান বলে যে এই প্রশ্নটা আমার তোমাকে করার কথা ছিল, কারণ এই বাসাটা তো আমার। তুমি আমার বাসাতে কি করছো? তুমি আমার বাসায় চুরি করে লুকিয়ে লুকিয়ে ঢুকে আবার আমার লাগেজটাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছ। তুমি কি বলতে পারবে কেন? এখন কিয়ংজু তো সত্যিটা বলতে পারে না যে সে কেন লাগেজটা নিতে এসেছে, কারণ জানার পর লিগান তাকে অনেক প্রশ্ন করতে থাকবে আর সব প্রশ্নের উত্তর জানার পর তার ব্যাড মেমোরিজগুলো ফিরে আসতে পারে। এই কারণে কিয়ংজু বলে, আমি এখানে তোমার হসপিটালের আইডি কার্ড দেখতে এসেছি, কারণ আমার তোমার প্রোগ্রেস দেখা দরকার। কিন্তু তোমাদের বাসার সবাই যেহেতু আজ বিজি, এই কারণে তোমার মা তোমার বাসার পাসওয়ার্ড আমাকে জানিয়ে দিয়েছে। আর এই সুটকেস তোমার না আমার, আমি এটা বাসা থেকে নিয়ে এসেছি। দেখো, আমি নিজের পেশেন্টদেরকে নিয়ে অনেক চিন্তা করি, অনেক পরোয়া করি, আমি তাদেরকে নিয়ে কোনো গাফিলতি করি না। এইটা শুনে লিগান বলে, আমি তোমার পেশেন্ট, তার মানে তুমি আমারও জন্য অনেক চিন্তা করো, আমারও অনেক পরোয়া করো। এটা বলে সে অনেক হাসতে থাকে। লিগান ওকে জিজ্ঞেস করে, তো তুমি কি আমার আইডি কার্ড পেয়ে গেছো? কিয়ংজু বলে যে সে পায়নি। এখন লিগানেরও মনে ছিল না যে সে আইডি কার্ডটা কোথায় রেখেছে, তাই তারা দুজন মিলে আইডি কার্ড খুঁজতে থাকে। তো এখানে খুঁজতে খুঁজতে তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়, কারণ তাদের দুজনের মধ্যে ধাক্কা লাগে এবং কিয়ংজু বিছানায় পড়ে যায়। এবার যখন লিগান হাত ধরে কিয়ংজুকে বিছানা থেকে ওঠায় তখন তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। কিয়ংজু নিজেকে সামলে নিয়ে আইডি কার্ড খুঁজতে থাকে আর সে পেয়েও যায়। তখনই সে লিগানের হাতে ক্ষত দেখতে পেয়ে সে লিগানকে বসিয়ে দেয় আর তার হাত পরিষ্কার করে সেখানে মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। গল্পটা কিন্তু অনেক সুন্দর, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিব। আর এরকম নতুন নতুন গল্পের এক্সপ্লেনেশন চাইলে গল্প কথনের পাশেই থেকো। ধন্যবাদ।